হচ্ছে ভিডিও, ঠিক আছে। চলো তাহলে আজকে দর্শনের প্রথম ক্লাস। দর্শন ক্লাসে দেখ, দর্শনকে যখন জানবি, দর্শনের কোনো সিলেবাস নেই। দর্শন এমন একটা সাবজেক্ট, প্রত্যেকটা সিলেবাসে যাই পড়বি একটার সাথে একটা কি রিলেটেড। তাই দর্শনের মতো সহজ সাবজেক্ট তোর আর্টসে কিছু নেই। দর্শন একদম সহজ সাবজেক্ট। আর দর্শনকে যদি ভালোভাবে বুঝিস, মানে সিলেবাস ওরিয়েন্টেড পড়লে দর্শন একদম সহজ, কিন্তু দর্শনকে যদি আমরা ডেপলি বুঝি, তাহলে গিয়ে দর্শনের মতো, মানে এত ডিটেলসে সব কিছু ব্যাখ্যা করেছে। সমস্ত ওয়ার্ল্ডে যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের থেকে দর্শন মানে ফিলোসফি হচ্ছে সব প্রশ্নের উত্তর পাবি এখানে। দর্শন পড়লে কী পাবো আমরা? সব প্রশ্নের উত্তর। তো আজকে আমাদের একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার, তো দর্শন আমরা জানবো। ইংলিশে একে কি বলছি? ফিলোসফি। আর বাংলায় দর্শন। তাহলে এই সম্পর্কে আজকে আমরা জানবো। আমাদের এরকম পরপর ভিডিও আসতেই থাকবে। তো দর্শন জানার আগে সিলেবাসটা একটু দেখে নিই। প্রথম তোমাদের ফার্স্ট সেমিস্টারে কত নম্বরে এক্সাম হবে? 40 নম্বরের। আর 40টায় কী থাকবে? এমসিকিউ। তাই দর্শনের যে প্রথম চ্যাপ্টারে কি আছে? দুটো ইউনিটে ভাগ করা আছে। প্রথম চ্যাপ্টারটা কটা ইউনিট? দুটো ইউনিট। এক হচ্ছে, দেখো দুটো ইউনিট কি কি দেখে নিতে হবে। আচ্ছা, প্রথম ইউনিট ভারতীয় দর্শন। প্রথম ইউনিটে কি আছে? ভারতীয় দর্শন। তাহলে প্রথম কি পড়বো? ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি। আর দ্বিতীয় ইউনিটে কি আছে? পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন ফিলোসফি। তাহলে দুটো পার্টে আমরা ভাগ করে পড়বো, একটা ভারতীয় দর্শন আর একটা পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন তো বোঝা গেল। পাশ্চাত্য দর্শনটা কি? পাশ্চাত্য মানে পশ্চিমী দুনিয়া। পশ্চিমী দুনিয়া বলতে আমরা বেশিরভাগ জানি কাকে? ইউরোপকে, তাই না? তো পলিটিক্যাল সায়েন্সও পড়েছি, তো ফিলোসফিতেও পড়ছি পাশ্চাত্য। তো পাশ্চাত্য দর্শন যে পড়বো, তখন আমরা কাদের নাম পড়বো? ভারতীয় নাম একটাও পড়বো না, সেই অ্যারিস্টটল, সক্রেটিস, পিথাগোরাস, থেলস, এই সব নাম পড়বো আবার। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে দুটো পার্টে ভাগ করে দর্শনটা পড়বো। আস্তে আস্তে দেখ, প্রথম থেকে কানেক্টেড করে থাক, একদম বুঝতে পেরে যাবি। আজকে দর্শনের পুরো সিলেবাস কভার হয়ে যাবে, বুঝে নে। তো আজকে আমি সিলেবাসটা পুরোটা ডিটেলসে তোদের ব্যাখ্যা করব। তাহলে প্রথম ইউনিটে কি আছে? ভারতীয় দর্শন। প্রথম ইউনিট প্রথমে পড়বো, তারপরে দ্বিতীয় ইউনিট। প্রথম ইউনিটের সিলেবাসে দেখ, দর্শন শব্দের অর্থ। প্রথম চ্যাপ্টারের নাম কি? দর্শন শব্দের কি অর্থ। পরে আমি ব্যাখ্যা দেবো। ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ। দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ। 3 নম্বর চ্যাপ্টার, জ্ঞান লাভের 6টি পদ্ধতি। জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 4 নম্বর, চারবাক দর্শন, অনুমান প্রমাণ খণ্ডন। আর 5 নম্বর, 5, 6 আর 7, এই তিনটেই হচ্ছে ন্যায় দর্শন। এই তিনটেই কি? ন্যায় দর্শন। তাই ন্যায়সম্মত প্রত্যক্ষ, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ, ন্যায় অনুমান, পক্ষ সাধ্য হেতু আর ব্যাপ্তি, সব আজকে আলোচনা আমরা করব। তাই চিন্তার কোনো কারণ নেই। এবারে দ্বিতীয় ইউনিটে দেখ, পাশ্চাত্য দর্শনের দুটোই চ্যাপ্টার। আচ্ছা, এখান থেকে কত নম্বর কোশ্চেন আসবে? 24 নম্বর। কত নম্বর? 40-এর মতো 24 নম্বর। তার 24টা শর্ট কোশ্চেন আমরা এখান থেকে পাবো, ফার্স্ট ইউনিট থেকে। এবার সেকেন্ড ইউনিট থেকে কত নম্বর তাহলে বাকি থাকে? 16 নম্বর। 16 নম্বর কটা চ্যাপ্টার থেকে? দুটো চ্যাপ্টার থেকে। একটা দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, আর একটা কি? জ্ঞানের উৎসসমূহ, অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ। জ্ঞান সম্পর্কে দুজনার বক্তব্য শুনবো, অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ। এইবার এইবার দেখ, তাহলে গিয়ে তো বুঝতে পারছিস কি বললাম? তাহলে সিলেবাসটা আমাদের জানা হলো, এটা জাস্ট সিলেবাস। এখান থেকে 24 আসবে, ওখান থেকে 16 নম্বর আসবে। এইবার আমরা মেন টপিকে ঢুকবো। তাহলে দর্শন শব্দ, প্রথমে ভারতীয় দর্শন জানবো, ফিলোসফিটা পরে জানবো। প্রথমে আমি ফিলোসফি নয় দর্শন একসাথে বলা যেত, কিন্তু আগে আমরা কি জানবো? ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনকে জানতে গেলে তাহলে প্রথমে দর্শন শব্দের কি আছে? দর্শন শব্দের মিনিং। দর্শন শব্দের মিনিংটা দেখো। দর্শন শব্দের মিনিং
অর্থ। তো দর্শন শব্দের অর্থ কি? দর্শন কথাটা কোত্থেকে এসছে? দৃশ ধাতু, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয়, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয়। দৃশ মানে কি? আমরা ধাতুরূপ শব্দরূপ পড়েছিলাম না সংস্কৃতে? তো দৃশ মানে কি? দেখা। দৃশ মানে দেখা। আর দৃশ ধাতুর সাথে কি যোগ হচ্ছে? অনট প্রত্যয় যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে দর্শন। তা দর্শন শব্দের উৎপত্তি কোথা থেকে? দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন কথাটি এসছে, যার অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। এই যে চোখ দিয়ে দেখছি, ক্লিয়ার। কিন্তু ভারতীয় দর্শনের মানেটা কি? সত্যিই কি শুধুই কি দেখা? উপর উপর দেখলেই হবে এটাই কি দর্শন? বলছে না, এটা দর্শন না। ভারতীয় দর্শনে কি বলছে? দেখা মানে কীরকম দেখা? বলছে অন্তর্নিহিত সত্তাকে, যেটা দেখবি সেটা কি করতে হবে? আত্মোপলব্ধি করতে হবে। ভারতীয় দর্শনটা পুরোটা কি? স্পিরিচুয়ালিস্ট, আধ্যাত্মিকতা। বুঝতে পেরেছিস? এমন ভারতীয় দর্শনকে পড়লে এমন কিছু জিনিস আছে যেগুলো সায়েন্সও ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু দর্শনে তার আলোচনা হবে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েও আলোচনা হবে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আত্মা, ঈশ্বর, এই পুনর্জন্মবাদ, এগুলো নিয়েও ভারতীয় দর্শন আলোচনা করে। বুঝতে পেরেছিস কি বললাম? তাই দর্শনটা কি মজার। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কি দর্শন মানে কি? দেখা। কি বললাম? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। কিন্তু প্রকৃত অর্থে দর্শন কি? প্রকৃত অর্থ দর্শন হচ্ছে সত্য দর্শন, প্রকৃত সত্যকে দেখা বা তত্ত্ব দর্শন। কি বলবো? কোশ্চেন আনসার কি আসবে? দর্শন শব্দের অর্থ কি? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। বুঝতে পেরেছিস? দর্শন শব্দের প্রকৃত অর্থ আসলে কি বলবি? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। ঠিক আছে? মানে দেখাটা কীরকম? ধর গরমকালে প্রচুর রোদ, সেই টাইমে এনএইচ দিয়ে যাচ্ছিস, ন্যাশনাল হাইওয়ে, দেখবি সোজা রাস্তা, দূরে দেখবি জল পড়ে রয়েছে। আমি তো খালি চোখে কি দেখছি? দূরে জল আছে, কিন্তু ওটা কি অ্যাকচুয়ালি জল? ওটা কি দেখছি আমরা? মরীচিকা। তাহলে এই যে দেখাটা, এইটা কি হচ্ছে? একদম আমরা উপলব্ধি করতে পারলাম না ওটা জল নয়, দেখা গেলেও উপরে উপরে দেখা নয়। দর্শন মানে কি বলতো? আত্মোপলব্ধি বা প্রকৃত সত্যকে দেখা। কাকে দেখা? প্রকৃত সত্যকে। বুঝতে পেরেছিস? তাহলে দর্শন কথাটা, ভারতীয় দর্শনে দর্শন কথাটা কোত্থেকে এসছে? দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ কি? দেখা। এটুকু নিয়ে কোনো প্রবলেম নেই। যার অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। আর অর্থটা কি দাঁড়াচ্ছে? দেখো, অর্থ হচ্ছে সত্যের সাক্ষাৎ, প্রকৃত সত্যকে খোঁজা, সত্যের সাক্ষাৎ বা তত্ত্ব দর্শন। সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, পরীক্ষায় আসলে এটাই লিখতে হবে। দর্শনের প্রকৃত মানে কি? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আমরা কিন্তু মুখস্থ করতে করতে যাব, আর দেখবি আজকেই সব হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে পারবি? তাহলে মূল কথা কি? ভারতীয় দর্শন কেবল বুদ্ধির চর্চা নয়, এটি কি? এটি জীবন দর্শনের একটি ব্যবহারিক পথ, ওয়ে অফ লাইফ। আর ভারতীয় দর্শন কি চায়? মোক্ষ বা মুক্তি লাভ। মোক্ষ বা মুক্তি লাভ, এটা কি? মোক্ষ বা মুক্তি মানে কি? আস্তে আস্তে আসবো। ভারতীয় দর্শনে চারটে পুরুষার্থকে স্বীকার করেছে। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। মানে আমাদের জীবনে, আমাদের লাইফে, মানুষের ব্যক্তির লাইফে কি দরকার? সব থেকে এসেন্সিয়াল চারটে জিনিস, পুরুষার্থ। কি কি? আমাদের দেখ, প্রত্যেকে ধর্ম আছে, তাই না? আর টাকা তো আমাদের খুব দরকার। কার টাকা দরকার নেই? হাত তোল। কেউ হাত তুলবি না, টাকা সবার দরকার। তা ধর্ম দরকার, অর্থ দরকার, আর হচ্ছে প্রত্যেকের কিন্তু কামনা বাসনা আছেই। মানে আমার এটা চাই, ওটা চাই, সবার মধ্যে আছে, তাই না? তাহলে ধর্ম, অর্থ, কাম, তিনটেই আছে, খুব এসেন্সিয়াল। আর লাস্ট হচ্ছে কি? মোক্ষ। মোক্ষ মানে বলছে কি? মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থকে কি বলা হয়েছে? মোক্ষ লাভ। ভারতীয় দর্শনে দেখ, আমরা মোক্ষ লাভ কাকে বলা হয়েছে? ধর কোনো পাপ করছি, তাই তো? তো পাপের ফল, যদি পাপ করে থাকি, পাপের ফল পরজন্মে, পুনর্জন্মে গিয়েও আমাদের ভোগ করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। একেই পুনর্জন্মবাদ বলা হয়। বুঝতে পেরেছিস? তো পাপের ফল তোকে ভোগ করতে হবেই, কর্মফল। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। কিন্তু বলছে মোক্ষ লাভ কখন হবে? তুই যদি এই জন্মেই, মানে যা যেরকমভাবে মানে জীবন অতিবাহিত করছিস, সেখানে যদি কোনো রকম পাপ কাজ করলি না, কোনো রকম মানে পুরো সেই গৌতম বুদ্ধর মতো জীবনযাপন, স্বামী বিবেকানন্দর মতো জীবনযাপন, সৎ পথে চললি, ঠিক আছে, এরকম,
তাহলে গিয়ে কি হবে, মোক্ষ লাভ হবে, মানে মুক্তি। আবার যদি এরকম ভাষায় বলা যায়, লোকায়ত ভাষায়, মানে আমরা যদি মুক্তি না পাই তাহলে আমরা কোথায় কোথায় থাকবো, নিম গাছের ডালে মরে যাওয়ার পরে, বাঁশ ঝাড়ে, ঠিক আছে। ভূত কোথায় দেখিস, ওই সব জায়গায় গেলেই তো অতৃপ্ত আত্মা, এরকম একটা ব্যাপার, ঘুরে বেড়াচ্ছি, তাহলে কি পাইনি, মোক্ষ লাভ হয়নি। মোক্ষ মানে, তাই ভারতীয় দর্শনে মোক্ষ বলতে কি বুঝিছে, মুক্তি লাভ। মোক্ষ বলতে মুক্তি লাভ, বুঝতে পারলাম। তাহলে চারটে পুরুষার্থ কি কি, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা ভারতীয় দর্শন কি চায়, মোক্ষ লাভ বা মুক্তি লাভ। ক্লিয়ার হচ্ছে, অসুবিধা আছে? তাহলে বোঝাতে পারলাম। তাহলে দর্শন শব্দটি কোত্থেকে এসছে, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। কিন্তু যদি আসে যে প্রকৃত অর্থে দর্শন কি, তাহলে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। অসুবিধা আছে? ব্যাস, এখান থেকে একটা কোশ্চেন দেখবি আসবে। এরপরে দেখি কি, এবার ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ। ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটাকে আমাদের জানতে হবে। ভারতীয় দর্শনে দুটো সম্প্রদায় ভাগ করা আছে। তার আগে, এই দুটো সম্প্রদায় ভাগ করার আগে আমরা জান যে ভারতীয় দর্শনটাই এলো কোত্থেকে। ভারতীয় দর্শন আসতে গেলে প্রথম, দর্শন মানে কি, আমাদের মধ্যে কোনো একটা কি বিচার, আমাদের মধ্যে দর্শন মানে কি, আমাদের নিজস্ব একটা কি বিচার, চিন্তা ভাবনা, বুদ্ধি দিয়ে আমরা কোনো কথা বলবো, তাই তো। তো এই দর্শনের চিন্তা ভাবনা আদিম যুগে তো ছিল না। আদিম যুগে মানুষ চিন্তা ভাবনা করা সেরকমভাবে শেখেইনি। আস্তে 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 চিন্তা ভাবনা করা মানুষ শিখেছে, বুঝতে পেরেছিস? তো চিন্তা ভাবনা করা শেখাতে আমাদের যদি ধরা হয় ১,৫০০ থেকে মোটামুটি, যদি আমরা টাইম পিরিয়ড দেখি, বৈদিক যুগ আসে ১,৫০০, ১,৫০০ থেকে ৬০০, এই বৈদিক পিরিয়ডে আমাদের কি শুরু হয়, চিন্তা ভাবনার বিকাশ লাভ করে, চরম পর্যায়ে একটা চিন্তা ভাবনা শুরু হয়। কি রচনা করে প্রথম, চিন্তা ভাবনা করে প্রথমে রচনা করে বেদ। প্রথমে রচনা করে কি, বেদ। কটা বেদ আছে, 4টে বেদ আছে। আমরা তো একে চন্দ্র পড়লেই দেখতে পাবি, যদি ভুলেও যাস, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, 4ই বেদ। তাহলে 4টে বেদ কি কি, ঋক, সাম, যজু, অথর্ব। ঋক সাম, ঋক সাম, ঋক সাম, যজু, যজু আর হচ্ছে অথর্ব। এই হচ্ছে 4টে বেদ। এই 4টে বেদ আমরা সবাই জানি, 4টে বেদ আমরা সবাই জানি। ক্লিয়ার? এইবার 4টে বেদের 4টে অংশ আছে। 4টে বেদের কি আছে, 4টে অংশ আছে। সেই অংশের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টে বেদ ধর আসলো না, কিন্তু 4টে অংশ আসবে। 4টে বেদের আবার কি, 4টে অংশ আছে। 4টে অংশ কি কি, সংহিতা, মনে রাখবি, সংহিতা, সংহিতা মন্ত্র বা সংহিতা, ঠিক আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আরণ্যক, আরণ্যক আর হচ্ছে উপনিষদ, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। কি কি মনে রাখবো, বেদের কটা অংশ, 4টে অংশ। কি কি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা আর ব্রাহ্মণকে বলা হয় বেদের কর্মকাণ্ড। সংহিতা ব্রাহ্মণকে কর্মকাণ্ড, আর জ্ঞানকাণ্ড কাকে বলা হয়, আরণ্যক আর উপনিষদ। ঠিক আছে, দুটো দুটো ভাগ, বুঝতে পেরেছিস? তাহলে বেদ, বেদ কটা, 4টে। কি কি, ঋক, সাম, যজু, অথর্ব। আর 4টে বেদের কটা অংশ, 4টে। কি কি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অসুবিধা আছে? সংহিতা ব্রাহ্মণকে কি বলা হয়, কর্মকাণ্ড, আর আরণ্যক আর উপনিষদকে জ্ঞানকাণ্ড। অসুবিধা আছে? বুঝতে পেরেছ? আরণ্যক আর উপনিষদকে কি বলা হয়, জ্ঞানকাণ্ড। ক্লিয়ার আছে? আচ্ছা, এইটা আমরা জানলাম। এইবার ভাবো, যখনই বেদকে আমরা জানলাম, কেন বেদের সাথে আর একটা কি আছে, বেদাঙ্গ। বেদাঙ্গ কটি, বেদাঙ্গ হচ্ছে 6টি। বেদাঙ্গ কি, 6টি। বেদাঙ্গ হচ্ছে 6টি, শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। এটা হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গর সাথে আমরা দেখ 4টে বেদ, তো 4টে বেদের 4টে অংশ, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই 4টের মধ্যে সব থেকে শেষে কে আছে, উপনিষদ। এই উপনিষদে এরকম উপনিষদ আছে 12টা। উপনিষদ কটা আছে, 12টা। বৃহদারণ্যক, ছান্দোক্য, ঈশ, এরকমভাবে 12টা। ঈশোপনিষদ আমরা নাম শুনেছি তো, 12টা উপনিষদ আছে।
ক্লিয়ার? সংখ্যা এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে বেদ এইভাবে তাহলে উপনিষদকে কি বলে? বেদান্ত। বেদের অন্ত, বেদের অন্তর নাম কি? উপনিষদ। মনে থাকবে, বেদের অন্তর নাম উপনিষদ। কেন? বেদের কটা অংশ? চারটে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে উপনিষদটা কোথায়? শেষ। তাহলে বেদের কি হচ্ছে? অন্ত, শেষ ভাগ। তাহলে বেদান্ত, বেদান্ত কাকে বলা হয়? উপনিষদকে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা বেদকে জানলাম কেন? ভাব, এই যে বেদের কথা কেন বলছি, ভারতীয় দর্শনে সম্প্রদায়কে জানার আগে বেদকে জানবো। বেদ কেন? প্রথম বেদ রচনা হয়, তাই না? কিন্তু বেদ কিসের রচনা হয়? মুখে মুখে। বেদ কি হয়েছে? মুখে মুখে রচনা, শুনে শুনে। বেদের অপর নাম কি? শ্রুতি, তাই না? শুনে শুনে মনে রাখতো তো। তোরা আজকে যে পড়বি, তোরা কীরকমভাবে মনে রাখবি? শুনে শুনে মনে রাখবি। তো আজকে যদি মুখস্থ করে বাড়ি চলে যাস, তাহলে ফিলোসফি ইজি। বুঝতে পেরেছিস কি বললাম? বেদ এইগুলো আমি আবার রিপিটেডলি ধরবো শেষে, বুঝতে পেরেছিস? তাই মনে রাখার চেষ্টা কর। তো বেদের অপর নাম কি? শ্রুতি। আর বেদ শব্দটি কোন ধাতু থেকে এসছে? বিদ ধাতু থেকে। বেদ শব্দটি কোন ধাতু থেকে এসছে? বিদ, বিদ ধাতু থেকে। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে জ্ঞান। যার অর্থ কি? জ্ঞান। বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ জ্ঞান। বুঝতে পারলি? তাহলে এবার বেদকে আমরা জানলাম কেন? বেদ থেকেই আমরা প্রথম জ্ঞান পাই। জ্ঞান কোথা থেকে ভাই? বেদ থেকেই। তো বলছে কিন্তু ভারতীয় দর্শনে যেহেতু বেদটা লেখা হয়নি, তো ভারতীয় দর্শন দুটো সম্প্রদায় ভাগ করেছে। কেউ বলছে বেদকে মানি, কেউ বলছে বেদকে মানি না। যারা বেদকে মানে না তাদের একটা সম্প্রদায় হয়ে গেছে, আর যারা বেদকে মানে তাদের একটা সম্প্রদায় হয়ে গেছে। যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে তাদের একটা সম্প্রদায়, যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদের একটা সম্প্রদায়। এবার দেখি, বেদের প্রামাণ্যকে যারা মানে তাদেরকে বলা হয় আস্তিক, আর বেদের প্রামাণ্যকে যারা মানে না, অস্বীকার করে, তাদের বলা হয় নাস্তিক। আর আমরা কাদের আস্তিক আর নাস্তিক বলি? যারা ঈশ্বরকে মানে তারা আস্তিক, যারা ঈশ্বরকে মানে না তারা নাস্তিক। এখন ঠাকুমাদের কাছে শুনতে পারবি, ঠিক আছে? এইখানে এই থালা ধর, হাত দিয়ে গ্লাসে জল খেয়ে নিলি, দিয়ে হাতটা ধুলি না, এই নিয়ে সঙ্গে সঙ্গে শুরু করবে, এই তুই তুই চরম নাস্তিক, তুই একদম, তোর কিচ্ছু ঠাকুর টুকুর মানিস না, এরকম একটা ব্যাপার। তো এই সব ধারণাগুলো আছে তো। কিন্তু ভারতীয় দর্শনে কীরকম ধারণা? সম্প্রদায় কীভাবে ভাগ হয়েছে? দুটো সম্প্রদায় ভাগ হয়েছে, একটা কি? আস্তিক, আর একটা নাস্তিক। তাহলে ভারতীয় সম্প্রদায় কটা? দুটো। একটা কি? আস্তিক, একটা নাস্তিক। এইবার আমরা জানবো আস্তিক সম্প্রদায় কতগুলো আর নাস্তিক কতগুলো। টোটাল সম্প্রদায় হচ্ছে 9টা। টোটাল সম্প্রদায় কটা? 9টা। 9টা মনে রাখতে হবে, ঠিক আছে? টোটাল সম্প্রদায় 9টা। এটা কালারটা একটু চেঞ্জ করে নি। টোটাল সম্প্রদায় কটা আছে? 9টা। তার মধ্যে হচ্ছে 3টে হচ্ছে নাস্তিক, আর 6টা হচ্ছে আস্তিক। 3টে হচ্ছে নাস্তিক, 6টা হচ্ছে আস্তিক। এইবার আমরা দেখব, প্রথম হচ্ছে নাস্তিক। নাস্তিক 3টেকে আগে শেষ করি, তাই তো? তো নাস্তিক দর্শন সম্প্রদায় মানে কি? এরা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না। প্রথম কি? চারবাক। প্রথম কি? চারবাক। চারবাক দর্শন। দেখো চারবাক দর্শন সম্প্রদায় কি বলছে? এই চারবাকরা কীরকম দেখ, চারবাক দর্শন সম্প্রদায় বলছে এদের ধর্মগুরু হচ্ছে, এদের গুরু হচ্ছে বৃহস্পতিকে বলা হয়, ধরা হয়। কেন? চারবাকদের কোনো নথিপত্র আর রাখেনি। বুঝতে পেরেছিস কেন রাখেনি? চারবাকরা এরকম বলছে, বলছে ওরা সুখবাদী। ওরা কীরকম? সুখবাদী। বলছে যতদিন বাঁচবো ততদিন সুখে বাঁচবো। এবারে বলছে ঋণ করে ঘি খাও। ঋণ করে ঘি খাও মানে ধর এরকম ব্যাপারটা দেখাচ্ছে, তুই বন্ধু বান্ধবের কাছে টাকা ধার কর, টাকা ধার করে ফুর্তি করে নে। ফুর্তি করে নেওয়ার পরে এইবারে বন্ধুরা যখনই টাকা চাইবে, বলে তোকে দেবো না, আমি বলছি দেবো তো। এরকম করতে করতে তোর মোটামুটি শেষ বয়স চলে এলো। তখনও তোর বন্ধুরা টাকা চায়, কইরে দিবি না টাকাটা? আরে দেবো না বলেছি, দিয়ে ওই করতে করতে তুই মরেই গেলি। মরে যাওয়ার পরে এবার টাকা আর শোধ দিতে হবে না মরে গেলে, কিন্তু তুই টাকা ধার করে আনন্দ তো করে নিলি। এই সমস্ত কথা হচ্ছে কাদের? চারবাকদের। বলছে যেটা দেখব প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চারবাকরা কি বলছে? প্রত্যক্ষই একমাত্র, যেটা দেখব সেটাই বিশ্বাস করব। ওদেরকে জড়বাদী বলা হয়, মেটেরিয়ালিস্টিক। মানে দেখ আমরা কাকে দেখতে পাচ্ছি? জড় পদার্থকে দেখতে পাচ্ছি। এটাকে যদি এখান থেকে না সরাই, কেউ সরাবে না। কিন্তু দেখ ওরা মানুষ, এই যে মানুষ যাদের প্রাণ আছে তাদেরকে বিশ্বাস করে না। বলছে তারা ক্ষণস্থায়ী। তোরা আমার দিকে তাকিয়ে আছিস তো, আমার একটু একটু করে বয়স বাড়ছে, দেখতে পাচ্ছিস না হয়তো, বাড়ছেই। তার মানে কি? পরিবর্তনশীল, তাই না? তাই বলছে যেটা তার মানে দেখতে পাচ্ছি না তো আমি অ্যাকচুয়াল, সেই জন্য ওরা কাদেরকে বিশ্বাস করে? জড় পদার্থকে। বুঝতে পেরেছি? যাদের প্রাণ আছে তাদেরকে বিশ্বাস
করে না। তাই চার্বাকদের কি বলা হয়? জড়বাদী। বুঝতে পেরেছিস কি বললাম? যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। আর ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায়ের মধ্যে 8টা সম্প্রদায় যদি একদিকেও থাকে, চার্বাক অন্যদিকে। বুঝতে পেরেছিস? চার্বাকরা কাউকে বিশ্বাস করে না, এরকম একটা ব্যাপার। পুনর্জন্ম বিশ্বাস করে না, ঈশ্বর নেই, আত্মা নেই, সব। বুঝতে পেরেছিস কি বললাম? চারবাকরা এরম ছিল। আর চারবাকদের এই 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 যদি এরম কথা বলে, বলছে ওই সব দরকার নেই, তোমাদের ওই সব মেডিটেশন করতে হবে না, কোনো ধর্ম নিয়ে কিচ্ছু দরকার নেই, শুধু সুখ ভোগ করে যাও, এরম যদি কথা বলে তোদেরকে, তোদের আর পড়াশোনা করতে হবে না, বাড়ি থেকে বলে দেবে পড়াশোনা তোদের কোনো চাপ নেই, তোদের ইচ্ছে করলে পড়বি, না ইচ্ছা করলে পড়িস না, কোনো ব্যাপার না। তাহলে তোদের মতো সুখী আর কেউ নেই। এই 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 হ্যাঁ, এই রকম একটা ব্যাপারটা। তো বাবা মাকে যে আগে বলবি তোমরা চারবাকপন্থী হয়ে যাও, তাহলে আমাদের লাইফ সুখে কাটবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মেনলি দেখা যাচ্ছে কি, তো চারবাক সম্প্রদায় এরকম করতে অন্যদের বিজনেসে কি হলো, লস হয়ে যাচ্ছে। বুঝতে পারলি তো? এরকম যদি কথাবার্তা বলে তো চাপ আছে। তো ভারতীয় দর্শনের মূল কথা কি? মোক্ষ লাভ করা। তো এটা তো কেউ মোক্ষ লাভ কখন করি? মরে যাওয়ার পরে, মানে থাকতে থাকতে মোক্ষ লাভের সুযোগ সুবিধা পাবি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মোক্ষ মানে মুক্তি। তো চারবাকরা ওই সব না, যতদিন বাঁচবো ততদিন সুখ ভোগ করে যাব। তো চারবাকদের নথিপত্রকে কি করলো, সবাই মোটামুটি ব্যান্ড করে দিয়েছে, আর খুঁজে পাওয়া যায় না। তো চারবাকদের আমরা এইভাবে পড়বো। বুঝতে পেরেছিস? চারবাকরা কাকে মানে না? ঈশ্বরকেও মানে না। কাকে মানে না? বেদকে মানে না। আবার সঙ্গে কাকে মানে না? ঈশ্বরকেও মানে না। তাই চারবাকদের কি বলা হয়? চরম নাস্তিক। কি বলা হয়? আর নাস্তিক শিরোমণি। নাস্তিক শিরোমণি। কোশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছি? অসুবিধা আছে চারবাক নিয়ে? তা চারবাক হলো। চারবাকের পরে এই দুজনকে আমরা জানি, বৌদ্ধ আর জৈন। বৌদ্ধ দর্শন কি? কাকে পড়েছি? গৌতম বুদ্ধ। তোরা সবাই জানিস ত্রিপিটক, ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক, 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, এগুলো আমরা জানি। আর বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ আছে, তাই না? 8টা মার্গ, সৎকর্ম, সৎজীবন, সৎবাক্য, সৎসংকল্প, সৎব্যায়াম, এইরকমভাবে কটা মার্গ আছে? আট, অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। আর বৌদ্ধ দর্শনে কি জানবো? দুঃখের কারণ। আমাদের লাইফে এত যে দুঃখ আছে, সেই দুঃখের কারণ কি? তো সেটা এই বৌদ্ধ দর্শন পড়লে জানবো। বুঝতে পেরেছিস? এত দুঃখের কারণ কি, কোশ্চেনটা রাখ মাথার মধ্যে, যে দুঃখের কারণ কি সেটা বৌদ্ধ দর্শনে জানতে পারবো। তো আমাদের লাইফে এত দুঃখ কেন? বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপরে জৈন দর্শন। জৈন 24তম তীর্থঙ্কর মহাবীর জৈন। আর প্রথম তীর্থঙ্কর কি? ঋষভদেব, তাই না? তাহলে এই যে 24তম তীর্থঙ্কর মহাবীর জৈন, মহাবীর জৈন এসে কি করে? জৈন দর্শনকে ফ্লোরাইজ করে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে জৈন দর্শনকেও পড়বো, কিন্তু তোদের সিলেবাসে চারবাক আর বৌদ্ধই মেনলি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হচ্ছে? তাহলে বল, নাস্তিক দর্শন সম্প্রদায় কটা? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আবার বল, চারবাক, বৌদ্ধ, জৈন। অসুবিধা আছে? নাস্তিক সম্প্রদায় কাকে বলে? যারা বেদকে মানে না, যারা বেদকে মানে না, বেদের প্রামাণ্যকে যারা অস্বীকার করে। এবার দেখে নি বেদের প্রামাণ্যকে কারা স্বীকার করে। তা বেদের প্রামাণ্যকে কারা স্বীকার করে? প্রথম তাদেরকে আস্তিক দর্শন, যারা বেদ মানে তাদেরকে কি বলা হয়? আস্তিক দর্শন, অর্থোডক্স। ঠিক আছে? আস্তিক দর্শন। আস্তিক দর্শন সম্প্রদায় কটা? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এবার বলো, আস্তিক দর্শন সম্প্রদায় কটা? 6টা। প্রথম 4টে বল। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আবার 4টে বল। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। মীমাংসা, ওদের 4জনের মধ্যে ঝামেলা হয়েছে, দিয়ে মীমাংসা করলাম। মীমাংসা শেষ বেদান্ত। মনে থাকবে কি বললাম? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। অসুবিধা আছে? 6টা মনে থাকবে। এইবারে এদের প্রতিষ্ঠাতা জানতে হবে। এরা কি? এরা সবাই বেদকে মানে। এদের প্রতিষ্ঠাতা জানতে হবে। এদের তো জানলাম প্রতিষ্ঠাতা 3জনার, তাই না? এবার এদের জানতে হবে। এদের কি? প্রথমে আছে কি? সাংখ্য। আর সাংখ্যকে জানার উপায় কি? আমাদের ভারতে লাফটার শো কে চালায় প্রথম? মানে আমরা দেখতে পাই এখন টিভিতে দেখি, হাসির চ্যানেল কার? একদম কপিল শর্মা। তো কপিল শর্মা তো আমরা জানি। তো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে একটা করে মহর্ষি লাগিয়ে দিবি, ঠিক আছে? মহর্ষি কপিল। তাহলে শুরুটা মোটামুটি হয়ে যাবে, আর ভুলবি না তো। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। কপিল মনে রাখবি, দিয়ে মহর্ষি লাগিয়ে দিবি, সব কটাতেই তাই। তো কপিল হলো। এইবারে তারপরে কি? যোগ। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা ভাব। যোগ সবার বাড়িতে প্রোডাক্ট আছে এরকম, একদম পতঞ্জলি, রামদেব বাবার প্রোডাক্ট যোগ। ঠিক আছে? যোগ দর্শন কি? পতঞ্জলি। তাহলে কি হয়ে গেল? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। দুজনকে আমরা মোটামুটি চিনে গেছি, তাই না? সাংখ্য যোগ অসুবিধা নেই।
আবার তারপরে সাংখ্যযোগের পরে কি আসছে? ন্যায়। ন্যায়কে আমরা গৌতম বুদ্ধকে জেনেছি, এখানে শুধু কি হবে? মহর্ষি গৌতম মানে ঋষি গৌতম, মহর্ষি গৌতম মানে গৌতম বুদ্ধ নয়, এটা মহর্ষি গৌতম, এই নামটার সাথে আমরা পরিচিতি মোটামুটি। ঠিক আছে, তাহলে তিনটে হলো সাংখ্যযোগ, ন্যায়। বৈশেষিক, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষি কনাদ। কে? ঋষি কনাদ। কি মনে রাখবি? কনাদ। ঠিক আছে, তা চারটে হলো। আবার বল, সাংখ্য দর্শন কপিল, মহর্ষি কপিল। যোগ দর্শন পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি। ন্যায় দর্শন মহর্ষি গৌতম। তারপরে বৈশেষিক কনাদ, ঋষি কনাদ। মনে থাকবে চারটে। এইবারে লাস্ট হচ্ছে মীমাংসা আর বেদান্ত। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনী, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনী। আর লাস্ট হচ্ছে কি? লাস্ট হচ্ছে বেদান্ত। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে? বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাদরায়ণ। বাদরায়ণ, এই বাদরায়ণকে আমরা বেদব্যাসও বলি। ঠিক আছে, তো বাদরায়ণ ধরা হয়, তো বাদরায়ণ, বাদরায়ণ মুনি। ক্লিয়ার? তাহলে এবারে আবার একটু লিখে দিই, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? কপিল। কপিল মনে রাখতে পারবি নিশ্চয়ই, শুরুটা হয়েই যাবে, মহর্ষি কপিল। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। অসুবিধা আছে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা তোরা বল। মহর্ষি গৌতম, মহর্ষি গৌতম। আচ্ছা, তারপরে বল বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা ঋষি কনাদ, ঋষি কনাদ। আচ্ছা, তারপরে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে জৈমিনী, জৈমিনী, জৈমিনী। এইটা আবার অন্য কালি নিতে হবে, দাঁড়া, জৈমিনীটা দাঁড়া মুজ, হ্যাঁ এটা হবে আস্তে আস্তে। ঠিক আছে, হ্যাঁ জৈমিনী, এটা দেখা যায়, বল জৈমিনী। ঠিক আছে, আচ্ছা তারপরে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বাদরায়ণ, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বাদরায়ণ। তাহলে আবার বল, সাংখ্য দর্শন কপিল, যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন গৌতম, বৈশেষিক কনাদ, মীমাংসা জৈমিনী, বেদান্ত বাদরায়ণ। অসুবিধা আছে? এছাড়াও বেদান্ত যখন পড়বো আমরা আবার ডিটেলসে আস্তে আস্তে জানবো। বেদান্ত দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ এগুলো আছে, শঙ্করাচার্যের কথা পড়বো, রামানুজ, এগুলো আমরা পরে জানবো। ঠিক আছে, তাহলে গিয়ে এটা ক্লিয়ার। তাহলে সম্প্রদায় কটা? দর্শন সম্প্রদায়, ভারতীয় দর্শন সম্প্রদায় কটা? প্রথম হচ্ছে দুটো সম্প্রদায়, বললে কি বলবো? দুটো, আস্তিক নাস্তিক। এইবার টোটাল সম্প্রদায় জিজ্ঞাসা করলে 9টা সম্প্রদায়, তার মধ্যে আস্তিক হচ্ছে 6টা, নাস্তিক হচ্ছে 3টে। অসুবিধা আছে? সম্প্রদায় নিয়ে ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সম্প্রদায় আমরা জানলাম, এইগুলোই আস্তে আস্তে ফুল সিলেবাস। বুঝতে পেরেছো কি বললাম? এটাই পুরো সিলেবাস। এরপরে দেখো বলছে জ্ঞান লাভের পদ্ধতি বা প্রমাণ, জ্ঞান লাভের পদ্ধতি বা প্রমাণ। ভারতীয় দর্শনে, ভারতীয় দর্শনে বলছে চারটে থট আছে। কি কি? প্রথম হচ্ছে প্রমা। প্রথম কি? প্রমা। ভারতীয় দর্শনে প্রথমে আছে কি? প্রমা। প্রমা কাকে বলা হয়? প্রমা বলা হয় যথার্থ জ্ঞানকে। যথার্থ, যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান মানে আজকে যে তোরা পড়তে এসছিস, আজকে কিসের নলেজ নিতে এসছিস? দর্শন। তো দর্শনের যে জ্ঞান পাচ্ছিস, এইটা জ্ঞানটা হচ্ছে কি? যথার্থ জ্ঞান, মানে যে জ্ঞানটা আমাদের কাজে দেবে। বুঝতে পেরেছিস? পরীক্ষার সময় কাজে দেবে তো তোদের, তার মানে এইকে বলা হয় প্রমা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? প্রমা, প্রমা, প্রমাকে কি বলা হচ্ছে? যথার্থ জ্ঞান। অপ্রমা অযথার্থ জ্ঞান, যেটা তোরা এরপর বাইরে বেরোলে বন্ধুদের মধ্যে আলোচনা করবি। অযথার্থ জ্ঞান, বুঝতে পেরেছিস কি বললাম? অপ্রমা। যাই হোক, তাহলে প্রমা। আর একটা কি? প্রমার পরে আমরা জানবো প্রমাণ। আর একটা কি? প্রমাণ। প্রমাণটা কি? প্রমাণটা বলছে জ্ঞানটা যেখান থেকে পাচ্ছি, তাহলে যথার্থ জ্ঞানটা যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে প্রমাণ। যেমন আমরা বলি না যে তুই জানিস ভারতের রাজধানীর নাম কি? বলেন হ্যাঁ জানি, কলকাতা। বললেন হ্যাঁ ভুল জানিস, আমি বলছি ভারতের রাজধানী দিল্লি। তাহলে তখনই বলবে কে? প্রমাণ দেখা। তা প্রমাণ দেখা, তুই ভারতের রাজধানী কলকাতা বলছি, প্রমাণ দেখা। তখন বলবে, ও আবার বই নিয়ে আসবে, বই নিয়ে এসে বলবে দেখ ব্রিটিশ আমলে,
ব্রিটিশ আমলে ছিল, দেখ ভারতের রাজধানী কলকাতায়, এই এরকম যদি বলে তাহলে এই হচ্ছে, তাহলে কি আমরা কি দেখতে চাই সবসময়? প্রমাণ দেখা, কোনো কিছু, তার প্রমাণের মাধ্যমেই তো আমরা কি পাই? জ্ঞান পাই। ক্লিয়ার হচ্ছে? তাহলে জ্ঞানটা আমরা যেখান থেকে সংগ্রহ করি তাকে কি বলা হচ্ছে? প্রমাণ। ঠিক আছে? তো ভারতীয় দর্শনে এরকম প্রমাণ আছে 6টা। প্রমাণ আছে কটা? 6টা। সেই প্রমাণটাই আমরা জানবো। তার আগে বলে দিই, প্রমাণের পরে আরেকটা প্রমেয় আর প্রমাতা আছে। প্রমেয় কি? জ্ঞানের বিষয়। আজকে কি শিখছিস? ফিলোসফি, দর্শন। তো জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়, আর প্রমাতা হচ্ছে জ্ঞাতা, যারা জ্ঞানটা সংগ্রহ করে, যে জ্ঞানটা সংগ্রহ করছে, জ্ঞাতা। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রমাণ, প্রমেয়, প্রমাতা নিয়ে অসুবিধা আছে? অসুবিধা নেই। প্রথম কোশ্চেন আসবে কি? প্রমা। যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা। আর যথার্থ জ্ঞানটা যেখান থেকে পাচ্ছি সেটা কি? প্রমাণ। ঠিক আছে? প্রমাণ কটা ভারতীয় দর্শনে? 6টা। এটা আমাদের একটা চ্যাপ্টার। প্রমাণ হচ্ছে কটা? 6টা। প্রথম প্রমাণ আমরা পাই কিসের মাধ্যমে? দেখ, দেখে। কিসের মাধ্যমে পাই? দেখে। একেই বলা হচ্ছে প্রত্যক্ষ। প্রথম প্রমাণ কি? প্রত্যক্ষ। বুঝতে পারছিস? পারসেপশন, ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি জ্ঞান। আমাদের কটা ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর একটা আছে ষষ্ঠ ইন্দ্রিয়, হচ্ছে মন। মন দিয়েও তো দেখি আমরা অনেক কিছু, তাই না? তাহলে গিয়ে কি হচ্ছে? প্রত্যক্ষ, ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি যে জ্ঞান পাই তাকে বলা হয় কি? প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ একটা প্রমাণ, প্রত্যক্ষ একটা মেন প্রমাণ তো প্রত্যক্ষই, তাই তো? তার প্রত্যক্ষের পরে অনুমান, প্রত্যক্ষের পরে কি আছে? অনুমান। দেখ, ভারতীয় দর্শনে 6টাই প্রমাণ। 6টা প্রমাণকে কিরম ভাবে রাখবি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। বল, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। অর্থাপত্তি, অনুপলব্ধি। আবার বল, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। অসুবিধা আছে? আবার বল, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এইবার আমরা জানি প্রত্যক্ষ মানে কি? সরাসরি জ্ঞান। প্রত্যক্ষ মানে সরাসরি জ্ঞান। আর অনুমান মানে কি? অনু মানে কি? পশ্চাৎ। আর মান মানে জ্ঞান। অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। আমরা অনুমান তখনই করতে পারবো আমরা দূরে ওই ধোঁয়া দেখে আমরা কি বলছি, অনেক কি লেগেছে? আগুন। আগুনটা দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি? উপর দিয়ে ধোঁয়া উঠছে, আগুন লেগে, আগুন লেগেছে, চ চ চ নেভাতে হবে। তাহলে ধোঁয়া দেখে আগুন অনুমান করছি। এটা কেন অনুমান করতে পারছি? ধোঁয়া দেখলে আগুন। কারণ আমরা ছোটোবেলা থেকে যেখানে যেখানে ধোঁয়াকে দেখেছি সেখানে সেখানে আগুনকে দেখেছি। আর বড় বয়সে এই যে ছেলেগুলো দেখতে পায় কোথাও কোথাও, কেউ বিড়ি খাচ্ছে, ধর কেউ সিগারেট খাচ্ছে, এই ধোঁয়া কখন? আগুন না ধরালে তো হবে না, তা আগুনকে চাই। তা ধোঁয়ার সাথে কি দেখছি? আর একটা উদাহরণ, ওদের সিগারেট খাওয়ার উদাহরণ দিলাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল, রান্নাঘরে মা যখন আগে তো গুল ঘুটে দিয়ে রান্না করতো, তাই না? ধোঁয়া উঠতো। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে কি, যেখানে যেখানে আমরা ধোঁয়াকে দেখেছি সেখানে সেখানে আগুনের মাধ্যমেই হয়েছে। তাই আমরা কি অনুমান করে নিচ্ছি? অনুমানে কি? পশ্চাৎ, মান মানে জ্ঞান। তাহলে পশ্চাৎ জ্ঞান। বুঝতে পারছিস? তাহলে অনুমান কিভাবে করে? অনুমানও তো একটা প্রমাণ। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে কি? উপমান। উপমান মানে কি? এক্সাম্পল। দেখ, শর্টকাট ভাষায় কোনো কিছু একটা দেখে তুই আরেকজনকে এক্সাম্পল দিই। যেমন দেখবি মাধ্যমিকের সময় পরীক্ষা আসছে, তুই এবার তোর পাশের বাড়িতে তোরই বান্ধবী আছে, ঠিক আছে? তুই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিস, ওই টাইমে তোর বান্ধবী জোরে জোরে পড়ছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, না মাধ্যমিক এরম ছিল না, জোর করে পড়ছে, আরও জোরে সাউন্ড বাড়িয়ে দিচ্ছে। এইবার তোর মা যে, ও দেখ দেখ পরীক্ষা পড়ছে, আর তুই যত নষ্টের গোড়া, পড়া করিস না, সারাদিন ঘুরে বেড়া, সারাদিন মোবাইল, এইসব, তোকে যত রাজ্যের কথা শুনতে হলো। তার মানে কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ। তো উপমান, ঠিক আছে? এই যে কম্প্যারিজন, আমরা কম্প্যারিজন করি না সবার সাথে সবার, ওটা উপমানের মাধ্যমে আমাদের কি হয়? জ্ঞান হয়। ঠিক আছে? তাহলে কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান। আর একটা কি? এবার বলছে শব্দ। আর একটা কি? শব্দ। শব্দ বলছে, দেখ টেস্টিমনি জিনিসটা কি? টেস্টিমনি মানে আমরা, দেখ কোনো শব্দ, ধর কোনো একটা ব্যক্তি যাকে আমরা বিশ্বাসযোগ্য বিশ্বাস করি। আজকে আমার কাছে তোরা এসছিস পড়তে, ধর আমার কাছে বিশ্বাস করে এসছিস, না স্যারের কাছে স্যার দর্শনটা যেগুলো বলছি তোরা বিশ্বাসও করে ফেলছিস, না না স্যার হয়েছে যখন ভুলভাল বলবে না, তাহলে ঠিকই বলছে। বুঝতে পারছি? এই যে বিশ্বাস, শব্দ মানে কি? আপ্ত ব্যক্তির যে বাক্য থেকে আমরা যে জ্ঞান পাই। মানে ধর বিবেকানন্দ ভাষণ দিচ্ছে, তার মানে বিবেকানন্দ কি একটা বিশিষ্ট ব্যক্তি, বিশ্বাসযোগ্য ব্যক্তি, তার ভাষণ থেকে, তার কথা শুনে আমরা যে জ্ঞান পাচ্ছি সেটা কি জ্ঞান? শব্দ জ্ঞান। বুঝতে পেরেছিস কি বললাম?
শব্দ, বই পড়ে আমরা জ্ঞান পাই, শব্দ জ্ঞান। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে চারটে জানলাম, কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। অসুবিধা আছে? এইবার হচ্ছে আচ্ছা, এইবারে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এরপরে অর্থাপত্তি। অর্থাপত্তি কি? অর্থাপত্তি, আর আগে হচ্ছে অর্থাপত্তি 5 নম্বর, অর্থাপত্তি। ঠিক আছে? অর্থাপত্তি বিরোধ মেটাতে নতুন কিছু কল্পনা, বিরোধ মেটাতে। অর্থাপত্তি মানে দেখ, অর্থের আপত্তি, অর্থের আপত্তি, অর্থাপত্তি, অর্থের আপত্তি। এবার কিভাবে জানবি? দেখ, বলছে মোটা স্থূলকায় দেবদত্ত, এক্সাম্পল দিচ্ছে, স্থূলকায় দেবদত্ত, মোটা ব্যক্তি দেবদত্ত দিনে খায় না, না রাতে খায় না। স্থূলকায় দেবদত্ত, মোটা দেবদত্ত রাতে খায় না। যদি এটা তোদের বলি, প্রচুর মোটা কিন্তু, তাহলে তোদের মনে হচ্ছে না কিছু একটা আপত্তি আসছে কথাটার মাধ্যমে? যে যদি রাতে না খায় তাহলে অত মোটা হলো কিভাবে? একবেলা খেয়ে মোটা হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমরা নতুন একটা ওয়ার্ড সৃষ্টি করছি। দেখ, মনে মনে ভাবছি, তাহলে দিনেই এমন খায়, মনে হচ্ছে এরকম কড়াই নিয়ে বসে, এরকম একটা ব্যাপার, সেই জন্যই মোটাটা হয়েছে। বুঝতে পেরেছিস কথা কি বললাম? তাই দেখ, অর্থের আপত্তি হচ্ছে, কোনো একটা বাক্য বা অর্থ আমাদের আপত্তি সূচক হচ্ছে, বিরোধিতা আসছে, তো আমরা নতুন একটা বাক্য কি করছি? অ্যাড করছি। তো এটাও একটা কি? প্রমাণ, অর্থাপত্তি। কিন্তু ভারতীয় দর্শনে মেন প্রমাণ কিন্তু এই চারটেই: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আর লাস্টে বেদান্ত, মীমাংসার বেদান্ত দর্শনের এই অর্থাপত্তি অনুপলব্ধিকে স্বীকার করেছে। বুঝতে পেরেছো কি বললাম? পরে আসবো ওগুলো। তাহলে অর্থাপত্তি বুঝতে পারলি, অর্থের আপত্তি। আর অনুপলব্ধি কি জিনিস? অনুপলব্ধি, অনুপলব্ধি বলছে, দেখ আজকে তোরা এসে পড়তে এসে কি দেখছিস? এই বোর্ডটাকে দেখছিস, দেখছিস তো? এর পরের দিন পড়তে আসবি, আর বোর্ডটা যদি আমি সরিয়ে দিই, বাড়ি নিয়ে চলে যাই, এখানটা খালি, তোরা এসে প্রথম দেখ ঘরে, আর বাদ বাকি সব অ্যাকুরেট থাকবে। তাহলে তোরা এসে প্রথম কি দেখবি? স্যার বোর্ডটা কই? আমরা তাহলে কিসে পড়বো? স্মার্ট বোর্ডটা গেল কোথায়? দেখ, সব কিছু থাকলেও তোরা খুঁজবি যেটা নেই। মানে সব কিছু আছে সেটা দেখছিস না, কিন্তু যেটা নেই সেটাই আগে চোখে পড়বে। এটা কি বলছে? অনুপলব্ধি, মানে অভাব প্রত্যক্ষে, ভূতলে ঘটাভাব, অভাব প্রত্যক্ষে কি আছে? এই অনুপলব্ধির জ্ঞান হয়। বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? তাহলে ভারতীয় দর্শনের প্রমাণ কটি? 6টি। মানে জ্ঞান লাভের পদ্ধতি কটি? 6টি। প্রমাণ কাকে বলবো? যেখান থেকে জ্ঞান লাভ করি যার সাহায্যে, তাই না? প্রমাণ কটি? 6টি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। অসুবিধা আছে? মুখস্থ হবে? ঠিক আছে? তাহলে আবার বল, প্রথম থেকে একবার তোদেরকে রিমাইন্ড করে নিই যে ভারতীয় দর্শনের সম্প্রদায় কটা? আচ্ছা, দর্শন থেকে, দর্শন কথাটি কোত্থেকে এসছে? অনট, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ দেখা, চাক্ষুষ প্রত্যক্ষণ। দর্শন শব্দের প্রকৃত অর্থ কি? তো দর্শন বা তত্ত্ব দর্শন। বাহ, ভেরি গুড। আচ্ছা, তারপরে এইবার চলে এলাম দর্শনের পরেই কি আসছি? দর্শন সম্প্রদায়। সম্প্রদায় কটা? দুটো। কি কি? আস্তিক আর নাস্তিক। আস্তিক কাদের বলবো? যারা বেদ মানে। আর নাস্তিক কাদের বলবো? যারা বেদ মানে না। আচ্ছা, নাস্তিক সম্প্রদায় কটা? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আর নাস্তিক সম্প্রদায় কটা? এই আস্তিক দর্শন সম্প্রদায় কটা? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা কে? কপিল। এটা তোরা ভুলবি না, কপিল শর্মা বলেছি যেই, মহর্ষি কপিল। যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন গৌতম, তার বৈশেষিক দর্শন কনাদ, ঋষি কনাদ, তার মীমাংসা জৈমিনী, আর বেদান্ত বাদরায়ণ। মনে রাখবো, ঠিক আছে? আর চারবাক দর্শন প্রতিষ্ঠাতা কাকে ধরা হয়? বৃহস্পতিকে। আর বৌদ্ধ দর্শন আমরা গৌতম বুদ্ধ জানি, আর জৈন দর্শন মহাবীর জৈন। অসুবিধা নেই। এরপরে চলে এলো 3 নম্বর চ্যাপ্টার, জ্ঞান লাভের 6টি পদ্ধতি। জ্ঞান লাভের 6টি পদ্ধতি। কটা পদ্ধতি? 6টা। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। গুড। চলো, তাহলে আমাদের কি হচ্ছে? ফিলোসফি হচ্ছে তো ভালো। 3 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। ছোট ছোট চ্যাপ্টার, কোনো অসুবিধা, একটার সাথে একটা লিঙ্ক আছে, একটার সাথে একটা লিঙ্ক আছে। এইবারে 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার বলছে চারবাকদের অনুমান প্রমাণ খণ্ডন। 4 নম্বর চ্যাপ্টার কি? চারবাকদের অনুমান প্রমাণ খণ্ডন। চারবাকদের মূলনীতি কি? বলছে যাবৎ জীবেদ সুখং জীবেদ,
যতদিন বাঁচবো ততদিন সুখে বাঁচবো, ওইসব দুঃখ বুক্ষ মোক্ষ ওইসব ভাবার কিচ্ছু নেই। চারবাকপন্থী বাড়িতে আজকে গিয়ে বলবি মা দেখো সুখভোগ করাটাই হচ্ছে আসল জীবনের উদ্দেশ্য। এরকম একটা সম্প্রদায় ছিল, কিন্তু তোমরা তাই জানতে পারছো না, ওর সব নথিপত্র কী করেছে, পুড়িয়ে দিয়েছে, খোঁজই পাওয়া যায় না, ওই জন্য জানতে পারি। নাহলে চারবাক বলে একটা সম্প্রদায় ছিল, ওটা থাকলেই আমরা ওই পন্থী হতাম। চারবাক সম্প্রদায় যদি থেকে যেত তাহলে আমরা সবাই চারবাকপন্থী হতাম, তাই না? এরকম একটা ব্যাপার। যাই হোক, তো মূল নীতি কি? যাবজ্জীবেদ সুখং জীবেদ। কট্টর বস্তুবাদী। বস্তুবাদী মানে কি? মেটেরিয়ালিস্টিক, জড়বাদী। তো জড়বাদী যেটাই দেখব সেটাই বিশ্বাস করব, যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। আত্মাকেও দেখা যায় না, ঈশ্বরকেও দেখা যায় না, পুনর্জন্ম বিশ্বাস করে না। বুঝতে পেরেছিস কি বললাম? এই এই জগৎ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? বলছে পঞ্চমহাভূতের মাধ্যমে। মানে জগৎ সৃষ্টি হয়েছে পাঁচটা মহাভূতের মাধ্যমে। তোরা জানিস ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। স্যার এগুলো তো ছোটোবেলায় এগুলো পড়ায়, বুঝতে পারলি? ভুলে গেছিস, আলাদা বিষয়। ক্ষিতি, অপ, আরে জল, মাটি, জল, অগ্নি, বায়ু আর হচ্ছে আকাশ, এই পঞ্চমহাভূতের যেই ভূত বলেছি তোরা ভূতের পরিকল্পনা করতে শুরু করেছিস যে না ভূত আছে, তাহলে এই ভূত, এরকম ভূতও আছে যারা ভূতগুলো মিলে সৃষ্টি করেছে, এরকম ব্যাপার নয়। পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত মানে অ্যাকচুয়ালি আমাদের মাটি, জল, অগ্নি, বায়ু আর হচ্ছে আকাশ, এর মাধ্যমে এই জগৎ সৃষ্টি হয়েছে। এটা ভারতীয় মতে বলছে, মানে এই জগতের সৃষ্টি হয়েছে, এটা তো বাস্তব, এটা নিয়েই জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু চারবাকরা বলছে না। দেখো, মাটি দেখতে পাচ্ছি, জল দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আগুন দেখতে পাচ্ছি, বা মেহসুস করা আর কি যাকে বলছে। তো ছুঁয়েও তো বুঝতে পারছি। বায়ু আমরা মানে ঝড় আসলে বুঝতে পারি তো, বায়ু বলে জিনিস আছে, অনুভব করতে পারছি। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারছি তো, তাহলে চারটেকে অনুভব। আকাশকে কীভাবে অনুভব করবি? তোরা যা আকাশকে ছুতে, আকাশ দিয়ে বেরিয়ে মহাকাশ চলে গেলি, ঠিক আছে? তো এইরকম তো ব্যাপার নেই। আকাশ বলছে না, আকাশ মানে শূন্য, বোম মানে কি? শূন্য। তা আকাশকে আমরা বিশ্বাস করব না, আকাশকে ওরা বিশ্বাস করে না। ওরা কয় মহাভূতে বিশ্বাস করে? চারটে, ঠিক আছে? একেই বলে ভূত চতুষ্টয়বাদ। চারবাকদের এই তত্ত্বকে কী বলা হয়? ভূত চতুষ্টয়বাদ। যেই এই চারবাক স্বভাববাদ আছে, এগুলো সব পরে বলবো, আজকে তো সিলেবাস বোঝাচ্ছি। তাহলে চারবাক পারবি? জ্ঞান তত্ত্ব কি? চারবাকরা কার মাধ্যমে জ্ঞান পায়? বলছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। দেখ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। আর অনুমান কেন প্রমাণ নয়? বলছে অনুমান করতে গেলে আমাদের কি করতে হয়? পূর্বে তো সেই প্রত্যক্ষই করতে হয়। অনুমানকে জানতে গেলে আমাদের কি বলতে হয়? পূর্বে প্রত্যক্ষ করতে হয়। পূর্বে ধোঁয়া আর আগুনকে যতবার দেখেছিস একসাথে দেখেছিস, তাই তো? এইবারে ভাব, বলছে ওই আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা। যদি ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা তার মধ্যে সেটাকে অনুমান করতে পারি না। এগুলো আমরা পরে ডিটেলসে বুঝবো, নাহলে ব্যাপ্তি সম্বন্ধ তোরা বুঝতে পারবি না, ঠিক আছে? লাস্টের দিকে ব্যাপ্তিটা বলবো। ক্লিয়ার হচ্ছে অনুমান কেন প্রমাণ নয়? কারণ অনুমানের ভিত্তি হলো কি? ব্যাপ্তি বা একটা নিশ্চিত সম্পর্ক। তো যা কখনো কখনো ইন্দ্রিয় দিয়ে সরাসরি দেখা যায় না, চারবাক মতে যা দেখা যায় না তা বিশ্বাসযোগ্য নয়। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন আমরা করব, বুঝতে পেরেছিস? তো 4 নম্বর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম কি? দর্শনের ধারণা। দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? দর্শনের সম্প্রদায়। 3 নম্বর চ্যাপ্টারের নাম কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। জ্ঞান লাভের 6টি পদ্ধতি মানে 6টি প্রমাণ। 4 নম্বর চ্যাপ্টারের নাম কি? চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন। অসুবিধা আছে? পারবো? তারপরে এবার 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার এসো। 5 নম্বর চ্যাপ্টার বলছে ন্যায় দর্শন। এবার 5, 6, 7 তিনটেই ন্যায় দর্শন। 5, 6, 7 তিনটে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শন প্রতিষ্ঠাতা গৌতম। ন্যায় দর্শন প্রতিষ্ঠাতা গৌতম। সাংখ্যযোগ ন্যায় দর্শন প্রতিষ্ঠাতাকে গৌতম। বলছে ন্যায় দর্শন বলছে সন্নিকর্ষ। ন্যায় দর্শনে কি দাঁড়াচ্ছে? সন্নিকর্ষ। দেখ, সন্নিকর্ষ বলছে ন্যায় দর্শনের প্রত্যক্ষ। এখানে কি দেখাচ্ছে? যে লক্ষণ, প্রত্যক্ষের লক্ষণ, মানে আমরা যে দেখছি তার লক্ষণগুলো কি? প্রত্যক্ষের লক্ষণ। বলছে প্রত্যক্ষের লক্ষণ হচ্ছে 6টা। প্রত্যক্ষের লক্ষণ 6টা। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অবাবদেশ্যম অব্যবিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। যা এত কঠিন ওয়ার্ড বললে কি করে হবে? সম্ভব না। তো বলছে ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়, আমরা কি? ইন্দ্রিয় মানে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। ইন্দ্রিয়। এখন চোখকেই নিচ্ছি। চোখ এটা কি?
পেন, এটা হচ্ছে অর্থ বা বিষয়, বুঝতে পেরেছিস? তাহলে ইন্দ্রিয় আর অর্থ এর মধ্যে কি হচ্ছে? সংযোগ। এর মধ্যে কি হচ্ছে? সংযোগ। এই সংযোগটাকে কি বলা হচ্ছে? সন্নিকর্ষ। সংযোগটাকে কি বলা হচ্ছে? তাহলে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সাথে সরাসরি অর্থের সন্নিকর্ষ হচ্ছে, তার ফলে কি উৎপন্ন হচ্ছে? জ্ঞান। কি জ্ঞান? প্রত্যক্ষ জ্ঞান। কি জ্ঞান? প্রত্যক্ষ জ্ঞান। তাহলে প্রত্যক্ষ জ্ঞান কার মাধ্যমে পাই আমরা? সন্নিকর্ষের ফলে। কার সাথে কার সন্নিকর্ষ? ইন্দ্রিয়ের সাথে অর্থের। এই যে অর্থকে ডেকে দিলাম, সন্নিকর্ষ হচ্ছে, সন্নিকর্ষে বাধা পড়ে গেল, ঠিক আছে? তাহলে আর প্রত্যক্ষ দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা বলা যায় এবার ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং। এইবার বলছে অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসার্থকম। অব্যবদেশ্যম মানে কি? অব্যবদেশ্যম মানে কি? যেটা আমরা দেখি। ধর তুই একটা গাছের সামনে দিয়ে যাচ্ছিস, নিজে নিজে একাই যাচ্ছিস, গাছ, এটা গাছ, এটা বলতে বলতে যাবি? যেটা দেখতে পাচ্ছিস সেটা বলার দরকার কি আছে? নিজেকে নিজে বলবি ওটা গাছ, গাছ, এই গাছের সামনে দিয়ে যাচ্ছি, গাছ, এরকম তো বলবি না কখনো। তাহলে হবে না তো। তাহলে যেটা তুই প্রত্যক্ষ করছিস সেটা একদম কি, সেটাকে ভাষায় প্রকাশ করার দরকার পড়ে না। নিজেকে নিজে জানার জন্য ভাষায় প্রকাশ করার দরকার দরকার নেই। তাহলে তো লোকে পাগল বলবে, এই দেখ গাছের সামনে দিয়ে যাচ্ছে, গাছ গাছ করতে করতে যাচ্ছে, হবে না। ভাষায় প্রকাশ করার দরকার। তাহলে অব্যবদেশ্য মানে কি? ভাষায় প্রকাশ করার দরকার নেই, ঠিক আছে? তারপর অব্যবদেশ্যম বলছে অব্যবিচারী। অব্যবিচারী মানে কি? দেখ তোরা এই অন্ধকারে বেরোবি, দড়িতে পা পড়লো, তাহলে কি মনে করবি? এই সাপা যেমন হয়। এটা কি হচ্ছে? আমাদের ভ্রান্ত, ভ্রান্ত জ্ঞান হচ্ছে না একটা। দেখিনি বলেই তো তাই। যদি প্রত্যক্ষ করিস দড়ি আছে, তাহলে পা দিয়ে লাভ দিবি? দিবি না। তার মানে এই জ্ঞানটা কি? অভ্রান্ত। যেটা আমরা প্রত্যক্ষ করবো সেটা কীরকম? অব্যবিচারী মানে অভ্রান্ত জ্ঞান, বুঝতে পেরেছিস? আর ব্যবসাত্মকম মানে হচ্ছে নিশ্চিত। দূরেই ধোঁয়া দেখে আমরা কি আগুনকে, আগুনকে অনুমান করছি, একদম ধোঁয়া দেখে ধোঁয়াই না, ওটা মেঘ নয়, ওটা ধোঁয়াই। এই যে নিশ্চিত সংশয় শূন্য যে জ্ঞান, তাকে কি বলা হচ্ছে? ব্যবসাত্মকম। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইবার দেখ, তাহলেই তার মানে কি হচ্ছে? যে জ্ঞানটা হচ্ছে সেটাই প্রত্যক্ষ। এবার প্রত্যক্ষের লক্ষণ কটা? ছটা। প্রত্যক্ষের লক্ষণ ছটা। কি কি? ইন্দ্রিয়, অর্থ, ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যবদেশ্যম, অব্যবিচারী, ব্যবসাত্মকম। ছটা হয়ে গেল। ক্লিয়ার? অসুবিধা আছে? এইবার যদি সংজ্ঞাটা বলিস, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। অসুবিধা আছে? সহজ মনে হচ্ছে? ব্যাখ্যা দিলেই সহজ মনে হবে, দর্শন বলে কিচ্ছু নেই। দর্শন একদম তুড়ি মেরে উড়ে যাবে, শুনে রাখ। তাহলে 5 নম্বরে কি আছে? প্রত্যক্ষের জ্ঞান। প্রত্যক্ষের জ্ঞান পেলাম আমরা। প্রত্যক্ষ কিভাবে এলো বুঝতে পারলি? বেশি কিচ্ছু নেই, এইগুলো ভালো করে মনে রাখবি, তাহলেই হবে, ঠিক আছে? সন্নিকর্ষ, দুটো সন্নিকর্ষ হয়, একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ, একটা অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ মানে কি? যেটা আমরা সরাসরি দেখতে পাই। আর অলৌকিক মানে কি? ওই যে তোদের বাড়িতে কেউ এলো তান্ত্রিক, তোর কপাল দেখে আমি বলে দিচ্ছি তোর বিয়ে হবে না, ঠিক আছে? ব্যাস। তাহলে এটা কি? কি কপাল দেখে কি করে বললো? এটা হচ্ছে অলৌকিক শক্তি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হাত দেখে বলে দিচ্ছে, হাত দেখে তোর, তোর চাকরি লেখা আছে, খালি আমাকে এই আংটিটা খালি পর, তাহলেই চাকরি হবে তোর। বুঝতে পেরেছিস কি বললাম? তো এইগুলো কি জ্ঞান? অলৌকিক। তাহলে ওটা হচ্ছে অলৌকিক, ওরা অলৌকিকভাবে দেখতে পারে, তাহলে অলৌকিক সন্নিকর্ষ, বুঝতে পেরেছিস? একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে অলৌকিক। লৌকিক হচ্ছে 6টা, অলৌকিক হচ্ছে 3টে। তোদের এগুলো এখন মুখস্থ করার দরকার নেই, আমি চ্যাপ্টারে মুখস্থ করাবো, বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, তাহলে বলছে এইটা লক্ষণ, ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ, এগুলোই লেখা আছে আমি যেগুলো বললাম। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের, সংযোগ মানে কি? সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয়। সন্নিকর্ষ ক প্রকার? 2 প্রকার, লৌকিক, অলৌকিক, ঠিক আছে? চোখ দিয়ে যেটা দেখতে পাই, কান দিয়ে যেটা শুনতে পাই, শব্দ শোনা, এই লৌকিক সন্নিকর্ষ ক প্রকার? 6 প্রকার। তারপরে কি বলছে? অলৌকিক সন্নিকর্ষ, যেটা সাধারণ ইন্দ্রিয়ের অতীত জ্ঞান, মানে ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি আমরা দেখতে পারি না, ওটা। এই অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ, এগুলো আমরা পরে বলবো। লৌকিক 6 প্রকার, সংযোগ সন্নিকর্ষ, ঠিক আছে? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, এরকমভাবে, ঠিক আছে? পরে ওগুলো 6টা বলবো। অসুবিধা আছে? এই তো, এই দেখ, এই দেখ, এইখানে লেখা আছে, দেখ, যোগীদের অতীত ভবিষ্যৎ দেখার ক্ষমতা, বুঝতে পেরেছিস? যোগী কে? এবার যোগী আর কে যে ভণ্ড কি করে জানবি? জানা সম্ভব নয়। তাই এবার যাই হোক, তাহলে আচ্ছা, ইন্টারেস্টিং আছে সাবজেক্ট, বুঝতে পারছিস? দর্শন, তা দর্শন কিন্তু মজা আছে, মজায় মজায় হয়ে যাবে পড়া, বেশিক্ষণ লাগবে না।
আচ্ছা, তাহলে গিয়ে 5 নম্বর চ্যাপ্টার শেষ। এরপরে 6 নম্বর চ্যাপ্টার, এরপরে হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টার কি বলছে? প্রত্যক্ষের দুটি স্তর। এতক্ষণ প্রত্যক্ষ নেই বলছি, ন্যায় মতে প্রত্যক্ষ। প্রত্যক্ষের দুটি স্তর, একটা হচ্ছে নির্বিকল্পক আর একটা হচ্ছে সবিকল্পক। নির্বিকল্পক মানে কি? এই যে দূর থেকে কাউকে দেখছি, দূর থেকে দেখছি, এই দেখ, দূর থেকে দেখলে এরম মনে হচ্ছে কাকে? এই গোলাপ ফুলটাকে এরম মনে হচ্ছে। তার মানে এটা বুঝতে পারছি গোলাপ ফুল, এটাকে দেখে বুঝতে পারছিস গোলাপ ফুল। দূর থেকে দেখতে পাচ্ছি আলো নাই, এই গোলাপ ফুলকে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে নির্বিকল্পক, মানে বিশেষণহীন। বিশেষণহীন যে জ্ঞান, যাকে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা বটে, কিন্তু নামটা আমরা কিছুতেই বলতে পারছি না। এই ফুলটা কি ফুল? গোলাপ ফুল, বুঝতে পারছি না, আর একটু কাছে নিয়ে তারপর তো বুঝবো। এই যে কাছে নিয়ে এলাম, সরাসরি দেখতে পাচ্ছি, তার মানে কি আমাদের পুরোপুরি দেখতে পেলাম, হ্যাঁ এটা গোলাপ ফুল। এই কেষ্টসার পার্কে এখন কম দামে বিক্রি হচ্ছে গোলাপ ফুলের এখন সময়, ঠিক আছে, কিছুদিন আগে চলছিল যদিও। তাহলে বুঝতে পারছিস কি বললাম? তাহলে প্রথমে প্রাথমিক জ্ঞান, নির্বিকল্পক মানে কি? প্রথমে প্রাথমিক জ্ঞান, অস্পষ্ট জ্ঞান, তাকে বলা হচ্ছে কি? নির্বিকল্পক। তাহলে নির্বিকল্পক আর সবিকল্পকের মধ্যে পার্থক্য করা কঠিন? পারবো তো? তাহলে 6 নম্বর চ্যাপ্টার তো উড়েই যাবে এমনি। উদাহরণ কি? দূর থেকে কেবল কিছু একটা আছে বোঝা, নাম গুণ ছাড়া কেবল বস্তুর অস্তিত্বের জ্ঞান। বস্তুর অস্তিত্ব, হ্যাঁ বস্তু আছে কিছু একটা, কিন্তু চিনতে পারছি না, জানতে পারছি না, নাম বলতে পারছি না, বুঝতে পেরেছিস? আর এখানে কি বলছে? এখানে বলছে স্পষ্টভাবে নির্দিষ্ট পূর্ণাঙ্গ জ্ঞান। স্পষ্টভাবে, উদাহরণ কাছে গিয়ে বলা এটি একটি সুন্দর লাল গোলাপ, এখানে বস্তুর নাম, জাতি ও গুণ স্পষ্টভাবে জানা যায়। তাহলে একে কি বলবো? সবিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক প্রত্যক্ষ আর সবিকল্পক প্রত্যক্ষ। অসুবিধা আছে? তাহলে নির্বিকল্পক প্রত্যক্ষ আর সবিকল্পক প্রত্যক্ষ, এই দুটোর মধ্যে আমরা কি করব? পার্থক্য করব। এই দুটোর মধ্যে কি করব? পার্থক্য। তাহলে এই 6 নম্বর চ্যাপ্টার শেষ। এরপরে আছে 7 নম্বর চ্যাপ্টার। এরপরে কি আছে? 7 নম্বর। 7 নম্বর চ্যাপ্টারে কি আছে? ন্যায় অনুমান। ন্যায় অনুমান, এটাও কাদের? এইটাও ন্যায়, ওই যে ন্যায়, গৌতম মহর্ষি, গৌতম সাংখ্যযোগ ন্যায়, ঠিক আছে, আস্তিক দর্শন সম্প্রদায়। ন্যায় অনুমানে কি বলছে? অনুমানের ধারণা। কিসের অনুমান? অনুমান কাকে বলেছিলাম? অনুমানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। অনুমানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। ওই দূরে ওই ধোঁয়া দেখে আমরা কি অনুমান করছি? ওখানে আগুন আছে। এবার এখানে দূরে নয়, এখানে পাহাড়ে, পাহাড়ে ধোঁয়া দেখে, এই যে পাহাড়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখে আমরা কি ভাবছি? ওখানে কি আছে? আগুন আছে। পাহাড়কে বলছি পক্ষ, পাহাড়কে কি বলছি? পক্ষ। আর পাহাড়ের পরে এই দেখ, পক্ষ হচ্ছে কি? যেখানে সন্দেহ করা হয়, যেখানে কি করা হয়? যেখানে সন্দেহ করা হয়। কোথায় সন্দেহ করছি? আগুন আছে কোথায়? পাহাড়ে। এটাই সন্দেহ করছি, তাহলে অনুমান করছি এটাকেই। তাহলে কোথায় অনুমান করছি? যেখানে অধিকরণ, সে তাকে বলা হয় কি? পক্ষ, তাকে বলা হয় পক্ষ, ঠিক আছে। আর পক্ষের পরে, পক্ষের পরে হচ্ছে সাধ্য, যাকে আমরা প্রমাণ করতে চাই। কাকে প্রমাণ করতে চাই? আগুনকে। ওখানে আগুনকে তো দেখতে পাচ্ছি না, কাকে প্রমাণ করতে চাই? আগুন। আগুন হচ্ছে কি? সাধ্য। এবার সাধ্যকে কার মাধ্যমে প্রমাণ করি? ধোঁয়া। ধোঁয়া আছে বলেই হেতু, হেতু মানে তো কারণ, আমরা জানি হেতু মানেই তো কারণ, ঠিক আছে। ধোঁয়ার কারণেই আমরা কি বলছি? পক্ষে কি আছে? সাধ্য আছে। পক্ষে মানে পাহাড়ে আগুন আছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ধারণা অসুবিধা আছে বুঝতে? এগুলো তো এমনিই পারবি। পক্ষ কাকে বলে? পারবো। হেতু কাকে বলে? কোনো ব্যাপার না, সাধ্য। খালি একটা এক্সাম্পল মনে রাখবি, দূরে ওই পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, আর ওখানে কি আছে? তাহলে আগুনকে অনুমান করছি। তাহলে আগুন হচ্ছে সাধ্য, পক্ষ মানে পাহাড়, ঠিক আছে। আর কার জন্য প্রমাণ করে? কার কারণে? হেতু, ঠিক আছে। অসুবিধা আছে? তাহলে 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। ন্যায় অনুমান, ঠিক আছে। আর এখানে ব্যাপ্তি সম্বন্ধ আছে, কিন্তু ব্যাপ্তি সম্বন্ধটা দেয়নি হয়তো, মনে হয় মেবি, হ্যাঁ ব্যাপ্তি আছে। ন্যায় অনুমানে আর একটা জিনিস জানবো, ব্যাপ্তির ধারণা। ওই যে ব্যাপ্তি, ব্যাপ্তির জন্যই তো বলেছিল চার্বাকরা অনুমান প্রমাণ খণ্ডন করেছিল। তো ব্যাপ্তি সম্বন্ধটা কি? ধর আমার কাছে পড়তে আসছিস, ঠিক আছে, দুই বন্ধু, দুই বন্ধুকে দেখছি সবসময় একসাথেই আসছে। ধর আমাদের সায়ন আর আবির, ধর একসাথেই আসছে সবসময়, প্রতিদিন 1 বছর ধরে দেখছি সায়ন আর আবির একসাথেই পড়তে আসছে। যেদিন কামাই করে দুজনেই আসে না। তাহলে এবার কী দেখা যায়? ওদের মধ্যে একটা সম্বন্ধ, না একটা গভীর সম্বন্ধ রয়েছে। তাহলে ওরা দুই বন্ধু, যেখানে দেখা যায় একসাথে। একদিন আবির একা চলে এলো, তাহলে আমি আবিরকে কী জিজ্ঞাসা করবো? যে কিরে সায়ন কোথায়? তার মানে আমরা ওদের মধ্যে একটা কি সম্বন্ধ প্রতিষ্ঠা করে দিয়েছি? হ্যাঁ, ব্যাপ্তি সম্বন্ধ, মানে একটা গভীর সম্বন্ধ। তাহলে ধোঁয়া আর আগুনের মধ্যে আমরা এই গভীর সম্বন্ধটা ছোটোবেলা থেকে প্রতিষ্ঠা করে দিয়েছি। তাই ধোঁয়াকে এখন দেখলেই আমরা কি মনে করি? আগুন আছে। তার মানে কারণ কি? ধোঁয়া আর আগুনের মধ্যে কী সম্বন্ধ রয়েছে? ব্যাপ্তি সম্বন্ধ।
বুঝতে পারলাম, অসুবিধা আছে? তাহলে বলছে দেখ ব্যাপ্তি কি, হেতু ধোঁয়া ও সাধ্য আগুন, আগুনের মধ্যে একটি চিরস্থায়ী শর্তহীন ও অপরিবর্তনীয় সম্পর্ক আছে, চিরস্থায়ী, কখনো ভাঙবে না। এদের এই যে ব্যক্তি দিয়ে এক্সাম্পল দিলাম, ব্যক্তির সম্পর্ক তো ভেঙে যায়, কিন্তু এটা কিন্তু ভাঙবে না, ধোঁয়ার আগুনের সম্পর্ক ভাঙবে না। তো এদের মধ্যে একটা অবিচ্ছেদ্য একটা সম্বন্ধ রয়েছে, তাকেই আমরা কি বলছি, ব্যাপ্তি সম্বন্ধ। বুঝতে পেরেছিস? এই দেখ, এই অবিচ্ছেদ্য সম্পর্কের পূর্বজ্ঞান থাকলেই কেবল আমরা নতুন জায়গায় ধোঁয়া দেখে আগুনের অনুমান করতে পারি, তাই তো? তাই ব্যাপ্তি ছাড়া অনুমান অসম্ভব, ব্যাপ্তি ছাড়া অনুমান অসম্ভব। হয়ে গেল। তা ভারতীয় দর্শন, ব্যাপ্তিও বুঝে গেলি, ভারতীয় দর্শন শেষ, ভারতীয় দর্শন শেষ। কটা চ্যাপ্টার? 7টা। 7টা চ্যাপ্টার কি কি আবার বল? দর্শনের ধারণা, তারপরে দর্শনের ধারণা পরে দর্শন সম্প্রদায়। দর্শন সম্প্রদায় কটা? 2টো। কি কি? আস্তিক আর নাস্তিক। আস্তিক কটা? 6টা। নাস্তিক কটা? 3টে। নাস্তিক 3টে কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আস্তিক কটা? 6টা। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। হয়ে গেল। এইবারে চলে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, জ্ঞান লাভের 6টি পদ্ধতি মানে 6টি প্রমাণ। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। হয়ে গেল 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন। চারবাক কিভাবে অনুমান প্রমাণ খণ্ডন করেছে? চারবাক বলেছে ব্যাপ্তি সম্বন্ধ নেই, ধোঁয়ার আগুনের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নেই, কারণ ভেজা কাঠে যদি অগ্নিসংযোগ না করা হয় তাহলে আগুন জ্বলবে না, মানে আগুন যদি না দেওয়া হয় তাহলে ধোঁয়া উড়বে না। লোহার ওপর যদি আগুন জ্বালা ধোঁয়া উড়বে? ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? যেখানে জল থাকবে সেখানে জলীয় বাষ্প না থাকলে আগুন, এই ধোঁয়া দেখা যাবে না। তাই এদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নেই। এটা কারা খণ্ডন করেছে? চারবাকরা। চারবাকরা তাই অনুমানকে প্রমাণ হিসেবে মানে না। বুঝতে পেরেছিস এবার? বুঝতে পারলাম। চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন করেছে। ক্লিয়ার হচ্ছে? চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন। অসুবিধা আছে? তারপরে 4 নম্বর পর 5 নম্বর চ্যাপ্টার কি? 5, 6, 7 ন্যায়। ন্যায় প্রথমে কি বলে? প্রত্যক্ষের ধারণা। প্রথমে প্রত্যক্ষের লক্ষণ কটা? ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যবদেশম, অব্যবিচারী, ব্যবসা তখন। প্রত্যক্ষের লক্ষণ কটা? 6টা। হয়ে গেল। 6টাকে বুঝে যাব। তারপরে 5 নম্বর চ্যাপ্টার, এই 6 নম্বর চ্যাপ্টার কি? 6 নম্বর চ্যাপ্টার কি? নির্বিকল্পক প্রত্যক্ষের 2টো রূপ। কি? নির্বিকল্পক আর সবিকল্পক। নির্বিকল্পক মানে কি? আবছা, স্পষ্ট। সবিকল্পক মানে আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। মনে থাকবে গোলাপের এক্সাম্পল? আচ্ছা, তারপরে 7 নম্বর চ্যাপ্টার অনুমান, পক্ষ সাধ্য হেতুর ধারণা আর ব্যাপ্তি। অসুবিধা আছে? ভারতীয় দর্শন শেষ। এখান থেকে কত নম্বর আসবে? 24 নম্বর। এখান থেকে কত নম্বর আসবে? 24। তার 24 নম্বর এইটুকু পড়লেই আমাদের শেষ। অসুবিধা আছে? এরপরে আমরা কিসে যাব? পাশ্চাত্য দর্শন। এরপরে চলে যাবে পাশ্চাত্য দর্শন। এরপরে কোথায় যাব? পাশ্চাত্য দর্শন। এবার পাশ্চাত্য দর্শনে এসো। পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন ফিলোসফি মানে কোথাকার দর্শন? বাইরের, সেই ইউরোপের, প্রাচীন গ্রিস। ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফির জনক কাকে বলা হয়? সক্রেটিস। সক্রেটিসের আগে কে ছিল? প্রাচীন যে গ্রিক ফিলোসফির জনক কাকে বলা হয়? থেলস। ওরা কি করছে? ওরা জ্ঞানের পিছনে ছুটে যায়। কিসের পিছনে ছুটে যায়? জ্ঞান। ফিলোসফি, ফিলোসফি 2টো ওয়ার্ড থেকে এসছে, একটা হচ্ছে ফিলোজ আর একটা হচ্ছে সোফিয়া। ফিলোসফি 2টো ওয়ার্ড থেকে এসছে, একটা ফিলোজ আর একটা হচ্ছে সোফিয়া। ফিলোজ, 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 ফিলোজ আর একটা কি? সোফিয়া। ফিলোজ আর সোফিয়া। ফিলোজ শব্দের অর্থ কি? এই এখানে লেখা আছে, আমি লিখছি বেকার। ফিলোসফি শব্দের উৎপত্তি গ্রিক শব্দ ফিলোজ। ফিলোজ মানে কি? অনুরাগ বা ভালোবাসা। সোফিয়া শব্দের অর্থ কি? জ্ঞান বা জ্ঞানের। তাহলে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। দেখ, ফিলোজ মানে কি? অনুরাগ বা ভালোবাসা, লাভ মনে রাখবি, ঠিক আছে? ফিলোজ। আর সোফিয়া মানে জ্ঞান, নলেজ, ঠিক আছে? এবার ওই দুটোর ব্যুৎপত্তিগত অর্থ কি হচ্ছে? লাভ অফ নলেজ, লাভ অফ নলেজ, লাভ অফ উইজডম, জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা। পাশ্চাত্য দর্শনে কার পিছনে ছুটেছে? জ্ঞান, জ্ঞান সংগ্রহ, প্রকৃত জ্ঞান, সত্য জ্ঞান। কার সংগ্রহ? কি সংগ্রহ করতে চেয়েছে? সত্য জ্ঞান। আর ভারতীয় দর্শন কি সংগ্রহ করতে চেয়েছে? প্রকৃত সত্যকে দেখতে চেয়েছে, উপলব্ধি করতে চেয়েছে। দুটোর মধ্যে কী ডিফারেন্স? তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে কিসের ডিফারেন্স? কোশ্চেন আসবে। ফিলোসফি আর দর্শন কি এক? সমার্থক? এদের দুজনের মধ্যে কিসের পার্থক্য আছে? তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে। বুঝতে পারছিস? তা পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? সক্রেটিস। কাকে বলা হয়? সক্রেটিস। ঠিক আছে? ভারত যেখানে মোক্ষ বা মুক্তি লাভের খোঁজে, আর পাশ্চাত্য দর্শন সেখানে কি খোঁজে? অজানাকে জানার বৌদ্ধিক যে কৌতূহল, মানে ওদের জ্ঞান সংগ্রহ করার পিছনে ছোটে। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে ফিলোসফি আর দর্শন ক্লিয়ার।
আচ্ছা, এরপরে চলে আয়, এরপরে পাশ্চাত্য দর্শনে কটা চ্যাপ্টার? পাশ্চাত্য দর্শনে দুটো চ্যাপ্টার। একটা হচ্ছে জ্ঞানের, এই দেখ পাশ্চাত্য দর্শনের শাখাসমূহ, শাখাসমূহ হচ্ছে পাঁচটাই শাখা টোটাল, মেনলি তিনটেকে বলা হয়। দেখ প্রথম হচ্ছে জ্ঞানবিদ্যা, প্রথম কি? জ্ঞানবিদ্যা মানে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারবো, কোথা থেকে জ্ঞান এলো, জ্ঞানের উৎপত্তি কিভাবে হলো, বুঝতে পেরেছিস? তারপরে হচ্ছে এপিস্টেমোলজির পরে মেটাফিজিক্স। কি? মেটাফিজিক্স। ওই যে ফেসবুকে দেখবি মেটাভার্স, মেটা, এসব কথা। মেটাফিজিক্স মানে কি বলতো? যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, অতীন্দ্রিয় সত্তা, মানে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, তার বাইরেও একটা জিনিস জগৎ আছে, সেটাকেই বলা হচ্ছে কি? মেটাফিজিক্স। তা ওই অতীন্দ্রিয় সত্তা নিয়ে আমরা আলোচনা করবো। যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা যায় সেটা নয়, যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা যাচ্ছে না, ইন্দ্রিয়াতীত, তাকে বলা হচ্ছে অধিবিদ্যা, তাকে বলা হচ্ছে মেটাফিজিক্স। এ দেখ মেটাফিজিক্স, অধিবিদ্যা, মেটাফিজিক্স। কী কী নিয়ে আলোচনা করবো? ঈশ্বরকে দেখতে পাই, আত্মাকে দেখতে পাই, জগৎ ও মহাবিশ্বের মূল তত্ত্ব, এটা নিয়ে আলোচনা কে করে? মেটাফিজিক্স। অসুবিধা আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখ এই এথিক্স মানে নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা আর সমাজ ও রাষ্ট্র দর্শন, এই তিনটেকে বলা হয় অক্সিওলজি। তিনটেকে কি বলা হয়? অক্সিওলজি। মূল্যবিদ্যা, তিনটেকে কি বলা হয়? মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা হচ্ছে তিনটে মূল্যবিদ্যা। দেখ আমাদের মধ্যে মূলবিদ্যা, যেটা মূল্যবিদ্যা মানে নীতি থাকতেই হবে, নৈতিকতা থাকতেই হবে। নীতিবিদ্যা মানে কি? এথিক্স। আমরা বলি না এর মধ্যে কোনো এথিক্স নেই, মানে মূল্যবোধ, ঠিক আছে? তারপরে লজিক, তর্কের সময় আমরা কী বুঝি? হ্যাঁ লজিক্যাল কথা বল, মানে যুক্তি। এই লজিক আমরা শিখবো এর পরের সেমিস্টারে, বুঝতে পেরেছিস কী বললাম? যুক্তিবিদ্যা। আর 3 নম্বর কি? সমাজ দর্শন। এই যে সমাজে চলতে গেলে যে দর্শন, এগুলো হচ্ছে 5টা শাখা। 5টা শাখা কী কী হলো তাহলে? এপিস্টেমোলজি মানে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, সমাজ ও রাষ্ট্র দর্শন। হয়ে গেল? অসুবিধা আছে? তাহলে হয়ে গেল শাখা, শাখা হলো। এরপরে চলে আয় পাশ্চাত্য দর্শনের কমপ্লিট। আর একটা আছে, এবার বলছে জ্ঞানের উৎস। পাশ্চাত্য 2 নম্বর চ্যাপ্টার, জ্ঞানের উৎস দুটি প্রধান মতবাদ। কি কি? একটা বুদ্ধিবাদীরা দিয়েছে জ্ঞান উৎস কোথা থেকে এসছে, আর একটা অভিজ্ঞতাবাদীরা দিয়েছে। বুদ্ধিবাদীরা বলছে বুদ্ধির মাধ্যমে জ্ঞান পাওয়া যায়। কিসের মাধ্যমে? আর বুদ্ধি কোথা থেকে পাই? সহজাত। বুদ্ধিটা আমাদের কোথা থেকে এসছে? সহজাত। আর অভিজ্ঞতাবাদীরা কি বলছে? জ্ঞান কোথা থেকে পাই? না, জন্মে থেকে আমরা জ্ঞান পাই না। জন্মের সময় লক বলছে, জন লক, জন্মের সময় আমাদের শিশুর মন সাদা অলিখিত কাগজের মতো থাকে, তাবুলা রাসা। কে বলেছে? লক। তারপরে আস্তে আস্তে লেখা হচ্ছে, লেখা হতো তো আমার তো লেখা শেষ, আমার মেমোরি ফুল। তোদের এখনও মনে হচ্ছে একটু বাকি আছে, বুঝতে পারলি তো? তোদের এন্টারটেনমেন্টগুলোকে খালি সরিয়ে দিবি, ফাঁকা হয়ে যাবে, চিপ খালি খালি করবি, খালি করবি। বুঝতে পারছিস কী বললাম? তাহলে গিয়ে জ্ঞান বলছে, অভিজ্ঞতাবাদীরা কী বলছে? অভিজ্ঞতা আমরা যেটা দেখছি সেটা আস্তে আস্তে কী হচ্ছে? আমাদের মনের ওপর আস্তে আস্তে জ্ঞানের সঞ্চার হচ্ছে, বুঝতে পারছি? অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান পাই। আর এরা বুদ্ধিবাদীরা কী বলছে? বুদ্ধির মাধ্যমে জ্ঞান পাই, ঠিক আছে? তাহলে বুদ্ধিবাদী কে কে? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। আর অভিজ্ঞতাবাদী কাকে কাকে পড়বো? মেনলি লক, বার্কলে, হিউম। মনে থাকবে? চ্যাপ্টার শেষ। তাহলে ভারতীয় দর্শনে কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। আর পাশ্চাত্য দর্শনে 2টো চ্যাপ্টার। কোনো ব্যাপার না, মনে হচ্ছে? 24 নম্বর, এদিকে 16 নম্বর। আজকের এই ক্লাস মানে তোরা যদি ভালো করে এইটাই তোদেরকে দিয়ে দেবো, তোরা ভালো করে কোশ্চেন আর একবার দেখে নিবি, রিমাইন্ড করবি, খালি এইটুকুই। এই বেসিক জিনিসটা তোরা যদি ভালো করে রিমাইন্ড করে নিস, দেখবি তোদের ফিলোসফি আর কিচ্ছু মনে হবে না, একদম জল। সিলেবাসটা এত ডিটেলস আমি কেন বললাম? সিলেবাসটাই জেনে নিবি, সব জেনে গেলি। তারপরে এবার পড় না, চ্যাপ্টার ভিত্তিক পড়াবো। এটা ঝরঝরে মুখস্থ করে না, কয়টুখানি টাইম, বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? এরপর থেকে আমাদের ক্লাস প্রতিদিন আমরা কি করব? ট্যাগলাইন কি? খাতায় নয় মাথায়। আমি এইভাবেই মুখস্থ করাবো তোদের, ঠিক আছে? এখান থেকে মুখস্থ করে বাড়ি যাবি, নোটস বাড়িতে পৌঁছে যাবে। তোরা খালি কী করবি? রিমাইন্ড করবি, সপ্তাহ ধরে খালি রিমাইন্ড কর। আর এসে যদি পরের সপ্তাহে আমি বলতে পারিস, ব্যাস তোরা ফিলোসফিতে একদম, ফিলোসফি নিয়ে কোনো কথা নাই। কী মনে হচ্ছে স্বর্ণাবী, পুষ্পিতা, কী মনে হচ্ছে? কী মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে ফিলোসফি? মনে হবে না, ঠিক আছে? আর সেই জন্য কাকে ফলো করতে হবে? পিকে স্যার, ঠিক আছে? যাই হোক, তাহলে এই অবধি থাক। আই দেখ, এক নজরে দর্শনের তুলনামূলক দর্শন আর পাশ্চাত্য, ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের তুলনা। কি আছে? ভারতীয় দর্শন কি? আধ্যাত্মিক, বললাম না, স্পিরিচুয়ালিস্ট। আধ্যাত্মিক কিসের? মোক্ষ লাভ করার ওপর জোর দেয়, প্রমার ওপর জোর দেয়। প্রমাণ আর প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। প্রমাণ মানে জ্ঞান লাভের পদ্ধতি। আচ্ছা, আর পাশ্চাত্য দর্শন কি? বৌদ্ধিক ও কৌতূহল নির্ভর, জ্ঞান সংগ্রহ করতে চায় ওরা। কি? জ্ঞান সংগ্রহ করতে চায়। চূড়ান্ত লক্ষ্য কি? জ্ঞান লাভ। বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদের বিতর্ক।
মিল কি, কমন কি এদের মধ্যে? কমন হচ্ছে উভয়ের চূড়ান্ত লক্ষ্য কি, জাগতিক বিভ্রান্তি দূর করে প্রকৃত সত্য, ট্রুথকে উদ্ঘাটন করা, প্রকৃত সত্যকে উপলব্ধি করে। এরা চাইছে দেখে আত্মোপলব্ধি করে, আর এরা চাইছে জ্ঞানের মাধ্যমে, জ্ঞান সংগ্রহ করে, জেনে, অজানাকে জেনে। ঠিক আছে? আর যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে দর্শন আর ফিলোসফির মধ্যে ডিফারেন্স কি, তত্ত্বের ব্যবহারিক প্রয়োগে, কি বলবি? এখান থেকে অনেক কোশ্চেন পেয়ে যাবি, আমি যেরকমভাবে বললাম এখান থেকে অনেক কোশ্চেন পেয়ে যাবি। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে অসুবিধা আছে? তাহলে প্রশ্ন উত্তর পর্ব এরপরে আমাদের শুরু হবে, ঠিক আছে, পরের দিন থেকে। তাই হোক, চলো।